আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান সিনেমা জগৎ। আজ সিনেমা জগতে আমাদের অতিথি, তিনি একাধারে তথ্যচিত্র নির্মাতা এবং হয়তো তার থেকে গুরুত্বপূর্ণ তার আরেকটি কাজ, যেটা আমাদের পশ্চিমবঙ্গে শুধু নয়, আমাদের দেশেই তার একটা অভাব রয়েছে, ফিল্ম আর্কাইভিং, চলচ্চিত্র সংরক্ষণ। সেই নিয়ে তিনি কাজ করছেন বেশ কয়েক বছর ধরে। আমাদের আজকের অতিথি অরিন্দম সাহা সর্দার, স্বাগত জানাই। নমস্কার। অরিন্দম, আপনার দুটো যে পরিচয় আমি বললাম সেই দুটোতেই আসবো। প্রথম থেকে একটু শুরু করা যাক, যে চলচ্চিত্র বা শিল্পকলা এর প্রতি আগ্রহটা কবে থেকে জন্মালো? এর প্রতি আগ্রহ কবে ঠিক এসেছে মনের মধ্যে সেটা বলা খুব মুশকিল, কিন্তু যে সময় থেকে মনে আছে, ছোটবেলায় আমাদের দূরদর্শনে ছুটি ছুটি একটা অনুষ্ঠান হতো এবং তার মধ্যে দিয়ে আগ্রহটা, আর তার আগে নাটকের আগ্রহটা পাড়ার নাটক থেকে। আচ্ছা, কিন্তু কোনো প্রথাগত শিক্ষা নেওয়ার কথা তখন মনে হয়েছিল যে এটাই জীবনের ধ্যান জ্ঞান হবে বা এরকম কিছু? হ্যাঁ, সেটা মনে হয়েছিল, কিন্তু আমাদের পরিবারের মধ্যে এই ধরনের জিনিসটাকে প্রথাগতভাবে করার খুব একটা সদিচ্ছা ছিল না এবং আমি উৎসাহ পাইনি। আমি আপনার পড়াশোনা মাধ্যমিকের পরে 2 বছর আমি একেবারে প্রায় পালিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে, এই সব একটা পরিস্থিতি ছিল বলে। তারপর আবার ফিরে আসি, টাকা পয়সা শেষ হয়ে যায় বলে। তারপরে 2 বছর পড়াশোনাই ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা, তারপরে রবীন্দ্রভারতীতে ভর্তি হই নাটক নিয়ে, এবং সেখানে বছর খানেক ছিলাম। তারপরে সেখানেও আর ভালো লাগে না, এত বেশি থিওরি ছিল সেখানে। আমি তো মঞ্চে উঠে নাটক করব এরকম ভাবনা ছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে ফটোগ্রাফি, আচ্ছা, তারপরে তখন প্রথমে স্টিল ফটোগ্রাফি। হ্যাঁ, স্টিল ফটোগ্রাফি, আচ্ছা, তারপরে সিনেমা, এবং বহু মানুষের কাছে যাওয়ার সুযোগ হয়ে গেল। একাডেমিক জায়গা থেকে নয় সেটা, কিন্তু যাদের কাছে যাওয়ার সুযোগ হলো তারা সকলেই কোনো না কোনোভাবে কোনো একাডেমিক প্রতিষ্ঠানের কোনো বড় চেয়ারে বসে আছেন বা ছিলেন এক সময়। এইভাবে আমার শিক্ষাটা হয়েছে শুরু। আচ্ছা, হ্যাঁ, আমরা আলাপচারিতায় শুনছিলাম যে বোধহয় 2004 থেকে 2006 ওই সময়টার কথা আপনি বলছিলেন, যে একটা মোড় ঘোরানো ঘটনা, যেখান থেকে ফিল্ম মেকিং বা সেই ব্যাপারটা শুরু, সেটা যদি একটু বলেন। ছোটবেলা থেকে একটা জিনিস ছিল, ক্লাব সংগঠন করা, বন্ধু বান্ধব নিয়ে সবসময় একটা লিডার গোছের ব্যাপার ছিল। তো যেই সময় ফটোগ্রাফি ইচ্ছেটা এলো এবং বন্ধুর ক্যামেরা দিয়ে ছবি তোলা, বাড়ি থেকে কিনে দেওয়া হবে না ক্যামেরা, তো তখন আমরা ঠিক করলাম যে সাম্প্রতিককালে খবরের কাগজে যেসব ঘটনাগুলো আমরা পড়ছি, দেখছি, জানছি, সেগুলো নিয়ে আমরা প্রদর্শনী করব। সব জায়গায় পৌঁছতে পারবো না, কাছাকাছি যেখানে পৌঁছতে পারবো গিয়ে ছবি তুলব এবং তথ্য সংগ্রহ করব, আর বাকিটা ওই খবরের কাগজ কেটে কোলাজের মতো করে। তো এইটা আমরা ওই সময় প্রত্যেকটি রেলওয়ে স্টেশনে, মানে হিন্দমোটরে আমি আগে থাকতাম, ওখান থেকে বর্ধমান পর্যন্ত শেডের নিচে আমরা প্রদর্শনী করতাম। এবং আমাদের দলে যারা গান গাইতে পারতো, যারা কবিতা পাঠ করতে পারতো, তারা সেটা করতো। একটা হ্যান্ড মাইক জোগাড় করা হয়েছিল, ওটা দিয়ে লোক জড়ো করা হতো, এবং এগুলো কোনোটাই কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়া। তো এইটা করতে গিয়ে বহু মানুষের সঙ্গে আমাদের আলাপ হয়, ওই স্টেশনে আসা যাওয়া করছেন যাত্রীরা যারা, তাদের মধ্যে একজন কল্যাণ বন্ধু মিত্র। আচ্ছা, তিনি আমার গডফাদার আর কি। তিনি আমাকে কেন জানি না খুব স্নেহ করতে শুরু করলেন, তিনি এবং রেখা কাকিমা তার ওয়াইফ। তো ওনারা আমাকে ডাকলেন এবং ওর সূত্রেই আমার প্রথম লাইব্রেরির কার্ড হয়। আচ্ছা, আমি প্রথাগত শিক্ষার বাইরে যে পড়াশুনোর একটা বৃহৎ জগৎ, সেটার সন্ধান পাই, এবং সব কিছু করতে গেলে যে সেটা নিয়ে খুব গভীরে গিয়ে পড়াশুনো করতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে, এই ইচ্ছেটা তিনি জাগিয়ে তুললেন আমার মধ্যে। আমার ইচ্ছেটাকে প্রাধান্য দিয়ে বললেন, তোমার যা ইচ্ছে করে না সেগুলোই তুমি করবে এবং করবে না, বাকি তোমাকে এটা করতে হবে যে কোনো কাজ করতে গেলে। তো উনি আমার ইউনিভার্সিটি এবং শিক্ষক। হাতে কলমে এই যে মানুষের কথা বলা, মানুষের ছবি তোলা, সেইটা কিভাবে শুরু হলো? সেটা শুরু হলো, এই কল্যাণ কাকু আমাকে একটা ক্যামেরা কিনে দিয়েছিলেন।
ওই ক্যামেরা দিয়ে আমি বন্ধুদের নিয়ে সিঙ্গুরে গিয়েছিলাম, সিঙ্গুর। তো ওখানে ছবি তুলে একটা তথ্যচিত্র তৈরি করেছিলাম। আচ্ছা, আমার আরেক বন্ধু তখন মাল্টিমিডিয়া শিখছে তার বাড়িতে বসে। তো সেই ছবি রাতারাতি পুরো পশ্চিমবাংলা সাড়া এবং ফেলে দিয়েছিল। চারদিকে ছড়িয়ে পড়ে। মহাশ্বেতা দেবী আমাকে ডেকে পাঠান আচ্ছা, এবং আমি রাতারাতি একজন ফিল্ম মেকার হিসেবে ফেমাস হয়ে গেলাম। সত্যি কোনো অভিজ্ঞতা আমার ছিল না। কিভাবে ক্যামেরা করেছিলাম, কিভাবে এডিট করেছিলাম, একটা মনে আছে কিছু বই পড়েছিলাম, তার মধ্যে একটা হচ্ছে আওয়ার ফিল্মস দেয়ার ফিল্মস, কল্যাণ কাকুই পড়িয়েছিলেন, আরেকটা হচ্ছে বিষয় চলচ্চিত্র। এই হচ্ছে আমার সিনেমা নিয়ে যা জ্ঞানগম্ভীর, ওটা দিয়ে আমি সিঙ্গুর দর্পণ তৈরি করলাম। আচ্ছা। ওই একটা ইংরেজিতে কথা বলে ব্যাপটিজম বাই ফায়ার, মানে সেই রকমই আর কি, যে একেবারে হাতে কলমে দিয়েই শুরু। তারপর এই সূত্রেই যে আরো বাঁক বদল বলা যায় জীবন। হ্যাঁ, এইটা একটা, এই সিঙ্গুর দর্পণ করে আমার সঙ্গে মানে ওটা অনেকে দেখেন, অনেকের কাছে আমি যাওয়ার সুযোগ পাই, কিন্তু যেটা সবচেয়ে বড় আমার জীবনে মোড় ঘুরিয়ে দিল সেটা হচ্ছে সৌমেন্দু রায় একদিন আমাকে ফোন করলেন এবং উনি আমাকে ডেকে পাঠালেন। ওনার বাড়ি গেলাম, উনি জিজ্ঞাসা করলেন এবং উনি কিছুতেই বিশ্বাস করতে চাইলেন না যে আমি কিছু না জেনে, কিছু না বুঝে ছবিটা বানিয়েছি। তো কল্যাণ কাকু ছিলেন বলে কল্যাণ কাকু ওনাকে বললেন যে অরিন্দম মিথ্যা কথা বলছেন। উনি আমাকে বললেন তুমি আমার সাথে জুড়ে যাও। আচ্ছা, উনি একটি প্রতিষ্ঠানে তখন সিনেমাটোগ্রাফি শেখাচ্ছেন। 2007-এ আলাপ হলো। আচ্ছা, শেষ দিন পর্যন্ত আমি ছিলাম ওনার সঙ্গে। তো সৌমেন্দু রায় দ্বিতীয় আমার আরেকজন মেন্টার, গুরু বা ওই গডফাদার আর কি। এবং উনি আমাকে বহু মানুষের কাছে নিয়ে গেলেন, যেরকম মৃণাল সেন, তরুণ মজুমদার, রামানন্দ সেনগুপ্ত, দুলাল দত্ত, এরকম বহু মানুষ। এবং উনি প্রথম আমাকে বললেন যে তুমি যখন প্রথাগত শিক্ষায় শিক্ষিত নও, প্রথার বাইরে, তখন তুমি রোজগার পাতির ব্যাপারেও প্রথার দিকগুলোতে যেও না, চাকরি ব্যবসা ট্যাবসা করো না, এইটাকেই তুমি প্রফেশন বানাও। যেসব জিনিস হারিয়ে গেছে, যেসব মানুষ অন্তরালে আছে, কিন্তু তাদের কাজ, তাদের চিন্তা ভাবনা জীবন গড়বার ক্ষেত্রে সব সময় ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু তাদেরকে আমরা মনে রাখিনি। তোমার কাজ হবে এদেরকে সামনে নিয়ে আসা। আচ্ছা, সেই তাদের নিয়ে তথ্যচিত্র করা এবং তথ্যচিত্র করা, তাদের সাক্ষাৎকার সংগ্রহ করা, তাদের নিয়ে প্রদর্শনী করা, তাদের নিয়ে লেখালেখি করা, যা কিছু হবে এই মানুষগুলো যারা সারাটা জীবন সমাজ, তার ভালো, তার মঙ্গল কিভাবে হয়, মানুষের কিভাবে ভালো হয়, এই নিয়ে ভেবেছেন। উনি বলেছিলেন, মানে এরকম হয় যারা গবেষণা করে কোনো একটা বিষয় নির্বাচন করে নেয়, উনি বলছেন তোমার কোনো বিষয় রাখার দরকার নেই, তুমি একটা ভালো কাজ দেখলে, ভালো মানুষের সন্ধান পেলে তাকে নিয়ে কাজ শুরু করে দেবে। এই সময় আরেকজন মানুষও আমাকে খুব মানে সাহায্য করেছিলেন, তিনি হচ্ছেন সুভাষ চৌধুরী। আচ্ছা, উনি আমার একটি প্রদর্শনী দেখেন 1905 থেকে 1941, এই সময় যে সকল মহিলারা রবীন্দ্রনাথের গান গেয়েছেন তাদের নিয়ে আমার একটা প্রদর্শনী ছিল, নারী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত বলে। বেশ। তো সেই প্রদর্শনী সম্পর্কে জেনে উনি আমাকে বললেন যে তুমি যদি রবীন্দ্রনাথের গানের বিষয়টা নিয়ে আর্কাইভ করবে চিন্তা করো, তাহলে আমার যা সংগ্রহ এতদিনকার আমি তোমায় সব দিয়ে দেবো। আচ্ছা, সংগ্রহশালায় প্রথম যা সংগ্রহ আসে তিনি হচ্ছেন সুভাষ চৌধুরী। সেটা কত সাল? উনি বলেন, কিন্তু তারপরে উনি মারা যান। তারপরে ওনার মেয়ে এবং ওনার দলের যারা, প্রসূন দাশগুপ্ত, এরা মিলে আমাকে সেই ওনার কথাটা রাখেন। এটা মোটামুটি ওই 2013। আচ্ছা, আপনার আর্কাইভিংয়ের যে সংস্থা, সেইটার সূত্রপাত কবে থেকে? সেটা ওই 2007 থেকেই শুরু হয়ে গেল। মানে আমার প্রথম কাজটা শুরু হলো হচ্ছে সঙ্গীত শিল্পীদের নিয়ে এবং সিনেমার নেপথ্য শিল্পীদের, টেকনিশিয়ান যারা, তাদের নিয়ে অডিও ভিজুয়াল আর্কাইভ তৈরি করা। তখন কোনো ঘর, বইপত্র ইত্যাদি এগুলো নয়, ফিজিক্যাল কিছু নেই। তো ওই অডিও ভিজুয়াল আর্কাইভ প্রথম আমার তৈরি, যার ফলে প্রায় 500 বিভিন্ন বিষয়ক ব্যক্তিত্বদের সাক্ষাৎকার আমাদের সংগ্রহে আছে। আপনি তো চলচ্চিত্র ছাড়াও সঙ্গীত এবং বিভিন্ন দিকের সংরক্ষণ করেছেন। আমাদের মূলত আলোচনাটা আমরা অভিমুখ থাকবে চলচ্চিত্রের দিকেই। সেদিক থেকে আপনার কি মনে হয় যে এই বাংলা চলচ্চিত্রের বা ভারতীয়
চলচ্চিত্রের নিরিখে সংরক্ষণের কাজ, এটা কি যা হওয়া উচিত ছিল তা এত বছরের মানে চলচ্চিত্রের যে ইতিহাস সেখানে হয়েছে, না অনেকটাই ফাঁক রয়ে গেছে? হলে তো মানে আজকের এই সাক্ষাৎকার যে দিতে বসেছি এটারই প্রয়োজন ছিল না। তখন বিষয়টা এরকম হতো যে এত কিছু হয়েছে আর কি তাও হওয়া কেন? উচিত। হ্যাঁ, তো সেটা হয়নি। তার কারণ একটা বড় সময় ধরে চলচ্চিত্র জগৎটাকে অনেকে ব্রাত্য হিসেবেই দেখে, মানে বিষয়টাকে ব্রাত্য করে রাখা হয়েছে। এবং আমাদের ছোটবেলাতেও সিনেমায় কাজ করবে এটা নিয়ে একটু কপাল কুঁচকানো ব্যাপার ছিল। তার আগে তো শুনেছি যা প্রায় লুকিয়ে লুকিয়ে হতো সবকিছু। বিশেষ করে মেয়েরা, হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে একটা তুমি একটা অন্য কোনো কিছু করো, সিনেমায় কি করবে, ট্যাবু ছিল একটা যে। তো এইটা একটা বড় কাজ। আর একটা যেটা আমাদের ইতিহাসটা এমনভাবে দেখানো হয় যেন মনে হয় 1955 থেকে আমাদের ফিল্মের ইতিহাসটা শুরু হয়েছে। পথের পাঁচালীর একটা যে এখন অন্তত বিরাট প্রভাব, অনেকে হয়তো পথের পাঁচালী দেখেছেন বা ঠিকমতো অনুধাবন করেছেন কিনা, কিন্তু তারা জানেন যে হ্যাঁ পথের পাঁচালী একটা স্রোত শুরু করেছিল বলা যায়। এবং তার আগের যে ছবি এবং তার সমসাময়িক যে ছবি এই 55-র পরের, এখানে সামগ্রিকভাবে সেগুলো নিয়ে কোনো চর্চা নেই, অনালোচিত রয়ে গেছে। এবং চর্চাটাও কোনো একটা বিশেষ জায়গায় আটকে আছে। এবং ফিল্ম আর্কাইভিংয়ের ফিল্ম চর্চাটা যাদের হাত ধরে শুরু হয় এখানে, ফিল্ম সিনে ক্লাবগুলো, তাদেরও একটা মানে উদাসীন ভাব। তারা কিছু মানুষকে নির্বাচন করে নিয়েছেন, তাদের বাইরে আর দেখতেই পারছেন না। আমাদের এই বাংলায় এত বছর তরুণ মজুমদার বেঁচে ছিলেন, তার কটা ছবি নিয়ে খুব সিরিয়াস আলোচনা হয়েছে। অজয় করের কটা ছবি নিয়ে, অসিত সেনের কটা ছবি নিয়ে আমরা আলোচনা করেছি। একটা জিনিস যদি একটু ভেবে দেখি যে সেই সময় উত্তর ফাল্গুনি, আমাদের কাছে তার অরিজিনাল শুটিং স্ক্রিপ্টটা আছে, আমরা সংরক্ষণ করেছি। এরকম যে সাহিত্যগুণ সম্পন্ন একটা চিত্র নাটক, সত্যি একটা মানে একটা ভালো ছবি হতে গেলে তো বলে যে তার মূল কাঠামোটা হচ্ছে, ভিত্তিটা হচ্ছে চিত্রনাট্য। যদিও তার বিরুদ্ধ মত আছে, কিন্তু আমি যদি ধরে নিই, তা আজকে বাংলা ছবি সত্যি কি এরকম মানে চিত্রনাট্যের জায়গাটা এতখানি স্ট্রং? সেই এইগুলো আমরা ভাবিনি কেন? সেখানেই বোধহয় আর্কাইভিংয়ের প্রয়োজনীয়তাটা, যে সময়টা, যে সোনালী সময় আমরা বলি নামে, কিন্তু সেই সোনালী সময়ে সত্যি কি ছিল তার খুঁটিনাটি, সেইটা আমাদের এখন আজকের দিনেও অন্তত কিছুটা শিক্ষা দিতে পারে, এবং সেখান থেকে অনেক কিছুই আমাদের আহরণ করার আছে। সেইটা আমরা সংরক্ষণে মাধ্যমে হয়তো পেতে পারি। এই যে চলচ্চিত্রের সংরক্ষণ আমরা বলছি, সেটার মধ্যে কি কি বিষয় থাকে, মানে কি কি জিনিস সংরক্ষণ করা উচিত বা আপনি আপনার কার্যক্ষেত্রে পেয়েছেন সংরক্ষণ করার জন্য? আমরা যেটা করি সেটা হচ্ছে চলচ্চিত্রের চিত্রনাট্য, মানে যা কিছু কাগজে পত্রে রয়েছে, যেমন চিত্রনাট্য, ছবি, পোস্টার, পুস্তিকা, বুকলেট যেটা বলে, বিজ্ঞাপন, চলচ্চিত্র বিষয়ক পত্র পত্রিকা, বই, চলচ্চিত্র ফেস্টিভ্যাল বুকলেটস যেগুলো, এছাড়া হচ্ছে চলচ্চিত্রের সঙ্গে জড়িয়ে আছে যেসব মানুষ, তাদের সঙ্গে কথা বলা, এই ওরাল হিস্ট্রিটা। আমাদের কাজ এইটুকুই। আচ্ছা, এবং সেইটা কি বাংলা চলচ্চিত্রই পুরোটা? আমরা বাংলা চলচ্চিত্র নিয়েই কাজ করছি, বাংলা ভাষায় যে চলচ্চিত্র এবং বাঙালির চলচ্চিত্র। কোনো একজন বাঙালি যদি সেই হিন্দিতে একটি ছবি করে থাকে, মারাঠিতে করে থাকে, তামিল কোনো একটা ছবির সঙ্গে যুক্ত থাকে, তাহলে সেটাকেও চেষ্টা করা হয়। আরেকটা হচ্ছে চলচ্চিত্রে ব্যবহৃত সঙ্গীত, তার ইতিহাস, এবং সেটা আমরা সংরক্ষণ করি রেকর্ড থেকে, পরবর্তীকালে ক্যাসেট থেকে, এবং বিভিন্ন পত্রপত্রিকা ওই সঙ্গীতের তথ্য যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো। বেশ, সবচেয়ে পুরনো কোন সময়ের প্রামাণ্য নথি আপনারা পেয়েছেন, এইরকম কোনো রেকর্ডিং হোক বা কাগজপত্রে হোক? ভারতলক্ষ্মী স্টুডিওর যে সংগ্রহ, মানে ওদের স্ক্রিপ্ট, পোস্টার, বুকলেটস, এগুলো আমাদের কাছে আছে। এছাড়া 30-এর দশক থেকে দেখলে, যেমন দীপালি বলে একটি পত্রিকা, মানে
চলচ্চিত্র বিষয়ক পত্রিকা, হ্যাঁ, এর বহু সংখ্যা আছে, 30-40-এর দশকের। এছাড়া রূপমঞ্চ পত্রিকা রয়েছে আমাদের কাছে, বহু সংখ্যা রয়েছে। আর ওই সময়কার বুকলেটস, যেগুলো চলচ্চিত্র পুস্তিকা, তার একটা সংগ্রহ আমাদের কাছে প্রায় 1,500-এর মতো সংগ্রহ আমরা করতে পেরেছি। এই যা বলছি এগুলো ডিজিটাল ক্যাটালগ আমরা তৈরি করতে পেরেছি। 40-এর 50-এর দশক, 60-এর দশক, 70-এর দশকের বহু চলচ্চিত্রের চিত্রনাট্য, ছবি, পোস্টার, বুকলেটস, এগুলোর সংগ্রহ আমাদের কাছে আছে। এবং এগুলো নিয়ে মাঝে মধ্যেই আমরা প্রদর্শনীর ব্যবস্থা করি। শুধু সংগ্রহ করা, সংরক্ষণ করা নয়, সেটার প্রচার করা মানুষের মধ্যে। এই একটা কাজ কিন্তু সংরক্ষণের সঙ্গে খুব জরুরি, যে সাধারণ মানুষের কাছে সেটাকে পৌঁছে দেওয়া। আর সচেতনতা বাড়ানোর জন্য কি মনে হয় যে সেটা কি অনেকটা ছোট বয়স থেকে শুরু করা উচিত? হ্যাঁ, একেবারেই। মানে স্কুল কলেজ লেভেলে, ইউনিভার্সিটি লেভেলে আরো 5টা বিষয়ের সঙ্গে যদি এই সংরক্ষণ বিষয়টাকে কোনোভাবে যুক্ত করে দেওয়া যায়, সেটা যে তাকে ফিল্ম সংগ্রহ করতে হবে তা নয়। তার বাড়িতে তার ঠাকুরদার ব্যবহার করা একটা ফাউন্টেন পেন আছে, সেটা তার পরিবারের স্মৃতি বহন করছে, তো সেইটা সে সংরক্ষণ করতে পারে। একটু ভালো করে রাখা, একটু যত্ন করে রাখা, একটু লোকজন এলে তাদেরকে দেখানো, তার মধ্যেও সেটা সঞ্চারিত হবে। এইটা ভীষণ দরকার পরিবার থেকে এবং স্কুল কলেজ থেকে। সংরক্ষণের যদি একটু মানে বৈজ্ঞানিক উপায় নিয়ে একটু কথা বলি, এখন তো ডিজিটাল যুগ, কি কি পদ্ধতি আপনারা অবলম্বন করেন? এক তো যাদের কাছে অরিজিনাল জিনিসটা আছে, ধরুন আমাদের কাছে যেরকম বললাম উত্তর ফাল্গুনির শুটিং স্ক্রিপ্টটা রয়েছে, তো সেটাকে বিজ্ঞানসম্মতভাবে যা করার প্রিজার্ভেশন কনজারভেশনে, সেগুলো আপনাকে শিখে পড়েই করতে হবে। চেষ্টা করতে হবে এমন জায়গায় তাকে রাখার, মানে প্রিজার্ভেশনের দিকে। আমাদের এই ওয়েদারে প্রচুর ময়েশ্চার আছে, সেইটাকে কতভাবে কিভাবে প্রোটেক্ট করা যায়। সবসময় যে ওরকম খুব দামি যন্ত্রপাতি কিনে করা যায় তা নয়, কিছু ঘরোয়া পদ্ধতি আছে যেগুলো জেনে নিলে সেটাকে করা যাবে, পোকামাকড় না হয়। এছাড়া সেগুলোকে যেভাবে র্যাপিং করে রাখার ব্যাপার, সেইগুলো একটু চেষ্টা করতে হবে। তাতে একটু খরচা সাপেক্ষ বিষয়, অ্যাসিড ফ্রি কাগজপত্র ব্যবহার করা, এই জিনিসগুলো করা প্রয়োজন। এবং সেটা একটু শিখে পড়ে নিলে, এবং অনলাইনে এখন অনেক কিছু পাওয়া যাচ্ছে, আচ্ছা, সেগুলো করা যায়। এবং ছোট ছোট অনেক কোর্স আছে অনলাইনে, যেগুলো করে নেওয়া যেতে পারে। মানে সেইটা হলে কেউ যদি কিছুটা ব্যক্তিগত উদ্যোগে তার কোনো কিছু সংরক্ষণ করতে চান, একদম যে বড় কোনো এজেন্সি দিয়ে সে একটা বিশাল বাজেট দিয়ে দিল, এরকম ব্যাপার নয়। এবং অনেক ঘরোয়া পদ্ধতি আছে, সেগুলো যদি একটু খোঁজ খবর করে জেনে নেওয়া যায় তাহলে সেটা সম্ভব। আর দ্বিতীয় হচ্ছে এই ডিজিটাল যুগে এই যা কিছু সেটাকে তার ডিজিটালাইজেশনের কাজ করা, কিন্তু ডিজিটালের একটা সমস্যা হচ্ছে কোনো কারণে হার্ড ডিস্কটা যদি ক্র্যাশ করে তাহলে তো সেটাই হয়ে যাবে। তো সেটাকে অনেক অনেক কপি করে রাখা, সেটাও খরচ সাপেক্ষ, কিন্তু তাও অনেকটা সহজ হয়েছে। আর আমাদের মতো যাদের কাছে পয়সা করি কম, এই যেসব সোশ্যাল মিডিয়ার সুযোগগুলো এসছে, সেখানে ইউটিউব আছে, ফেসবুক আছে ইত্যাদি প্রভৃতি, তার মাধ্যমে জিনিসগুলোকে ছড়িয়ে দেওয়া, সেটাও কিন্তু থেকে যাবে। সেই শেষ লক্ষ্যটা হচ্ছে মানুষের কাছে পৌঁছানো। সবচেয়ে প্রধান কাজটা হচ্ছে যে আমি সংগ্রহ করছি, সংরক্ষণ করছি, আমি থাকবো না, তারপর এটার কি হবে? যদি আমি সেটা ছড়িয়ে দিয়ে যাই তাহলে সেটা আর আমার রইল না, সেটা সকলের হলো। এই যে সংরক্ষণের যা কিছু প্রয়োজন, সেটা তো আমার হতে পারে না, মানে এই দর্শনটাতে বিশ্বাস রাখতে হবে, সেটা আমার না। আমি আমার পৈতৃক সূত্রে যদি রবীন্দ্রনাথের একটা চিঠি পেয়েও থাকি, সেটা শুধু আমার নয়, একটা সময়ের এবং ইতিহাসের ইতিহাস, এবং এটাই সমাজের, এই দেশের, এই পৃথিবীর, সেইটাকে সেইভাবে প্রজেক্ট করতে হবে। আচ্ছা, এবার সংরক্ষণ থেকে একটু তথ্যচিত্র নির্মাণে যাই। আপনি তথ্যচিত্র নির্মাণটাও করেছেন বেশ কিছু, তো সেইটার অভিজ্ঞতা কেমন, বা কাদের ওপর আপনি তথ্যচিত্র নির্মাণ করেছেন? কি কি? আমার অভিজ্ঞতা সবকিছু ওই একইভাবে, যে সংরক্ষণ থেকেই আসে। মানে কোনো একজন মানুষ, যেমন সুব্রত মিত্র, বংশী চন্দ্রগুপ্ত, আমরা যত বেশি সত্যজিৎ রায়কে নিয়ে আলোচনা করি, আমরা কি
তার অর্ধেকও বংশীকে নিয়ে আলোচনা করি, সুব্রতকে নিয়ে আলোচনা করি, দুলাল দত্ত বা সৌমেন্দু রায়কে নিয়ে করি। তা আমার স্যারের এটাই ছিল যে সিনেমা, আমি সিনেমা দিয়েই বলছি, এইটা সকলে মিলে সৃষ্ট একটা শিল্প মাধ্যম, তার মধ্যে অনেকের অংশগ্রহণ আছে। তো সেই সকলকে দেখাতে হবে, সবাইকে তুলে ধরতে হবে। আপনি দেখবেন একজন সিনেমাটোগ্রাফার, একজন আর্ট ডিরেক্টর, একজন ডিরেক্টর, একজন সাউন্ড রেকর্ডিস্ট, একজন মিউজিক ডিরেক্টর, এই সকলের মিলিত যদি বোঝাপড়াটা খুব সুন্দর হয়, সেই সুন্দরের প্রকাশটা তার সৃষ্টিতে হয়। কোনো কারণে বোঝাপড়া একটা সমস্যা হলো এবং দু একজন বেরিয়ে গেল, সেই শূন্যস্থানটা অন্য কেউ পূরণ করলো, বোঝাপড়াটা আগের মতো হলো না। একই পরিচালকের পরবর্তীকালের ছবির মধ্যে কিন্তু সেইটা আপনি মনোযোগ দিয়ে দেখলে, মানে বায়াসড না হয়ে যদি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ওই আন্ডারস্ট্যান্ডিং এর একটা অভাব আছে। তো তার মানে সিনেমা শিল্পটাই সকলের মিলিত একটা প্রচেষ্টা। এখানেও আমাদের একটা প্র্যাকটিসে গন্ডগোল আছে, আমরা ভেবে নিচ্ছি ওটা ডিরেক্টরই সব করে। হ্যাঁ, মানে লাইমলাইটে তিনি আসেন, এই যে একটা ইতিহাসের শরিক হওয়া, সেই মানুষদের কথা শুনে, সেই তখনকার ডকুমেন্টেশন, সেইগুলো ছবি, অডিও, ভিজুয়াল, এর মধ্যে থেকে মানে কোনো জিনিস সবই খুব কাছের বাইরে, কিন্তু তবুও আলাদা করে একটু কোনো অভিজ্ঞতা বা একটু কোনো কিছু কি বলা যায় যে এইটাতে মানে ভীষণ আনন্দ হয়েছে যে এইটা রাখা গেছে? একবার কলেজ স্ট্রিটে গেছি ফুটপাতে বই সংগ্রহের জন্য। একটা সময় তো অত পরিচয় ছিল না বলে লোকে কমে বই দিয়ে দিত, কিন্তু তারপরে তো মুখটা চেনা হয়ে গেছে। তো যার ফলে ভেতরের যে উত্তেজনাটা, ওটাকে কিছুটা কমিয়ে রাখতে হয়। তো এরকম দাঁড়িয়ে আছি, হঠাৎ একটা গাড়ি এসে থামলো, তার থেকে দুটো বস্তা নামানো হলো। যে বই বিক্রেতা তিনি আমায় বললেন যে নতুন কিছু বইপত্র এসছে, আপনি দেখতে পারেন। তো বস্তা খুলে দিলেন, অনেক বই পত্র পত্রিকার মধ্যে দুটো ফাইল। আমি ফাইলটা দেখছি, বলছে ওটাই কি আর পাবেন, কাগজপত্র দেখুন। ফাইলে বহু কাগজ এবং সবই প্রায় নজরুল সম্পর্কিত। আচ্ছা। তার মধ্যে একটা খাতা জরাজীর্ণ অবস্থায়, পোকায় কাটা। খাতাটা উল্টোতেই আমি দেখতে পেলাম নজরুলের নাম সই করা আর জগৎ ঘটকের সই করা, স্বরলিপির খাতা। আমি উল্টে পাল্টে দেখলাম ভর্তি স্বরলিপি। আমি ভদ্রলোককে বললাম যে এই খাতাটার কি মূল্য হতে পারে? এই কিসের খাতা? আমি বললাম এটা গানের খাতা। তা আমার তো ভয় করছে যে সে যেন প্রথম পাতাটা না উল্টে দেয়। তো সে মাঝখান থেকে উল্টালেন, দু একটা পাতা উল্টে দেখে বললেন 300 টাকা দিন। আমি আর কোনো কথা না বলে 300 টাকা বার করে ওনার হাতে দিলাম। দিয়ে ওটা নিয়ে সোজা চলে গেলাম জগৎ ঘটকের মেয়ের কাছে। তাকে গিয়ে দেখালাম। তখন আমি নজরুল নিয়ে কাজ করছি, এটা 2015-র কথা। তো উনি বললেন যে বাবা, এই তো সেই বাবার হারিয়ে যাওয়া, নজরুলের হারিয়ে যাওয়া খাতা, এর জন্যে কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। আচ্ছা। তো ওনার বাবা একটা জায়গায় লিখেও ছিলেন এটা নিয়ে। তো বললেন যে এটা পাওয়া গেছে, আজ বাবা বেঁচে থাকলে কি খুশি না হতেন। আমি বললাম তাহলে এটা কি হবে খাতাটার দিদি? বলছি কি হবে মানে, এটা তুমি পেয়েছো, এটা তোমার। তাই আমি বললাম এটা তো লোকে বিশ্বাস করবে না। তো বলছে কি করলে বিশ্বাস করবে বলো? আপনি আমাকে লিখে দিন যা হয়েছে ঘটনাটা। তো উনি লিখে দিলেন। এটা আমার জীবনে একটা পরম প্রাপ্তি। ওই হারিয়ে যাওয়া খাতা, এটা নিয়ে আমি একটা লেখাও লিখেছিলাম একটি পুজো সংখ্যায়। এইটা একটা বিশেষ অভিজ্ঞতা। এইগুলোই বোধহয় আর্কাইভিং এর আনন্দ, যে অনেক কিছু পুরনো আপাত দৃষ্টিতে জঞ্জাল এবং সেইগুলো ঘেঁটে যে অমূল্য অনেক কিছু পাওয়া যায়, তা ভবিষ্যতের যারা শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা করবেন, চলচ্চিত্রের চর্চা করবেন, তাদেরকেও একটা দিশা দেখাবে। এইটাই। আর আগামী দিনে কি ধরনের কাজ আরো করার ইচ্ছে এবং স্বপ্ন? আগামী দিনে কাজ বলতে আমাদের এখন যে বিষয়গুলো সেগুলো নিয়েই কাজ করব। বাংলা শিল্প সংস্কৃতি, সিনেমা, নাটক, যাত্রা, থিয়েটার, এই আর গান অবশ্যই। যেটা বলার, আরও একজন মানুষের নাম আমাকে করতে হবে, তিনি হচ্ছেন কুণাল সেন, মৃণাল সেনের পুত্র। হ্যাঁ, আমার মনে আছে তখন আমার ঘর ছিল না আর্কাইভে, নিজস্ব কোনো ঘর। 2018 সাল মৃণাল সেন চলে গেলেন, কুণালদা এখানে রয়েছেন। আমি ওনাকে বললাম যে মৃণাল সেনের সংগ্রহের কিছু জিনিস আমাকে দেবেন। উনি বললেন তুমি রাখবে কোথায়? আমি ওনাকে একটি মিথ্যে কথা বলেছিলাম যে আমার একটা
ফ্ল্যাট আছে ফাঁকা পড়ে। তো উনি আমাকে ডেকে বইপত্র ইত্যাদি প্রভৃতি প্রায় মানে গবেষণা ভিত্তিক যা কিছু সব দিয়ে দিয়েছিলেন। সেটা কিছুদিন একটা ভাড়া করা জায়গায় রেখেছিলাম, পরে একটি ফ্ল্যাট আমার হয়। তো এই মানুষটা সেদিন কোনো কিছু না ভেবে মৃণাল সেনের সংগ্রহ, আপনি ভাবুন, পৃথিবীর যে কোনো বড় আর্কাইভ নিয়ে নেবে, উনি আমার ওপর ভরসা রাখলেন। তারপর আমরা মৃণাল সেনকে নিয়ে আর্কাইভ করলাম। তো এই আপনি যেটা বললেন যে এর পরের কি ভাবনা, এই যে মানুষ আমাদের প্রতি বিশ্বাস রাখছেন, এইটা আমাকে বাকি জীবনটা সেই বিশ্বাসটা রাখতে হবে এবং এই কাজগুলো করে যেতে হবে। আর বলবো যে আমার মা, উনি আমাকে এই ব্যাপারটায় বরাবর প্রশ্রয় দিয়েছেন। আমি জানি না প্রত্যেকের মা বাবারাই তার সন্তানকে এই প্রশ্রয়টা দেন, কিন্তু মানে আমি ওনার কথা রাখতে পারিনি। মানে উনি যা চেয়েছিলেন আমি হব, ওনার খুব ইচ্ছে ছিল যে আমি প্রাতিষ্ঠানিক মানে ডাক্তার ইঞ্জিনিয়ার হব। সেটা না হলো এই যে এত মানুষ, রবীন্দ্রনাথ, নজরুল, মৃণাল সেন, সৌমেন্দু রায়, তপন সিংহ, তরুণ মজুমদার, সত্যজিৎ রায়, এদের কটা মানুষ একসাথে নিয়ে প্রতিদিন এক ঘরে থাকতে পারে বলুন? এইটা আমি পেরেছি। অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা রইল আপনাদের কাজের জন্য। চলচ্চিত্রের শুধু নয়, যে কোনো শিল্প, সাহিত্য, সংস্কৃতির সংরক্ষণ, বাংলার এবং বাঙালির যে সংস্কৃতি, তার সংরক্ষণে একটা বড় কাজ হয়ে থাকবে। সিনেমা জগৎ আজ এই পর্যন্তই। আমরা শুনলাম চলচ্চিত্র সংরক্ষক, তথ্যচিত্র নির্মাতা অরিন্দম সাহা সর্দারের সাক্ষাৎকার। সঙ্গে ছিলাম দেবর্ষী ঘোষ। শব্দগ্রহণ ও সম্পাদনা পিউ দাস। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।